स्वामी प्रशांत आत्मानंद जी, स्नेहभाजन प्रवीर महाराज, उनके नमस्कार जानाई এবং সুপ্রশীল বসুবাবুকে নমস্কার জানাই এবং বিশ্বনাথ সেন বাবু এবং ঘোষাল বাবু আমাদের জনশিক্ষা ওনাদেরও আমার নমস্কার জানাই, বাসুদেব ঘোষাল বাবু। আর এখানে উপস্থিত কিছু শিক্ষক মহাশয়, তাদের আমার নমস্কার এবং স্নেহভাজন ছাত্রদের এবং কিছু হাওড়া ডিস্ট্রিক্টের ইউথ সেলের সদস্যের প্রতি আমার ভালোবাসা, শুভেচ্ছা। এখানে আমি বুঝি হাওড়া ইউথ সেলের কিছু ছেলে আছো, কিছু যুবক এবং আমাদের রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দিরের ভোকেশনাল সেন্টারের কিছু ছাত্র আছে, কিছু ট্রেড পড়ছো এখানে। তো খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠান একটা বার্ষিক একটা আয়োজন করা হয় জনশিক্ষা মন্দিরে, এবং সেখানে যুব সম্মেলন আজকে হচ্ছে। যেমন তোমরা সকাল থেকে শুনছো, আমিও যতক্ষণ এসেছি খুব সুন্দর কিছু কথাগুলো শুনলাম, বিশেষ করে তোমার তুহিন সরকার, এদের সব কথাগুলো খুব সুন্দর এবং খুব গোছানো। তোমাদের অনেকের মনে হয়, বিশেষ করে যারা ভোকেশনাল পড়তে এসেছে, আমি জানতে চাইছি এখানে যারা ইউথ সেল থেকে এসেছে তারা কজন কারিগরি শিক্ষা করেছে, একটু হাত তুলতে পারে যদি বলে যে যারা কারিগরি শিক্ষা করছে ইউথ সেলে, হ্যাঁ পড়ছো কিছু কারিগরি গত বিদ্যা, ঠিক। আর বাকিরা সবাই তো কারিগরি শিক্ষাই করছে জনশিক্ষায় যারা, তাই তো? ঠিক। তো তোমাদের একটি নতুন অভিজ্ঞতা, যারা বিশেষ করে মিশনে এসে যারা পড়ছো রামকৃষ্ণ মিশনে, নিশ্চয়ই তোমরা গেটের বাইরে থেকে যখন ভিতরে ঢুকো, প্রতিদিন আসছো তো, বা সপ্তাহে 3 দিন আসছো, যখন আসছো কোনো অন্যরকম অনুভূতি করো ভিতরে ঢুকলে? হ্যাঁ, তোমাদের ভিতরে ঢুকলে কিছু মনে হয় অন্যরকম? মিশনের ভিতরে, গেটের ভিতরে ঢুকলে হ্যাঁ কি মনে হয়? পরিবেশটা আলাদা। কি মনে হয়, কি পরিবেশটা আলাদা, কি হয়? শান্ত পরিবেশ। বাহ। আর আর কি মনে হয়? হ্যাঁ কি মনের মধ্যে অন্য ভাবের তৈরি হয়, কারেক্ট, ঠিক। আর আর কি ভাব হয় আমাকে বলো, জোরে একটু বলো, লজ্জা করো না, আমরা জাস্ট আলোচনার মতন করছি। হ্যাঁ, সুখের অনুভূতি হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। আর হ্যাঁ মনে হয়, ঠিক। প্লেগ্রাউন্ড আছে, আর সুন্দর আছে, স্বচ্ছন্দ আছে, দেখছো তোমার ক্লিনলিনেস দেখছো, পরিষ্কার, চেষ্টা করা হয় যতটা সম্ভব পরিষ্কার। এবং তোমরা এটাও লক্ষ্য করেছো, হয়তো আমরা নিজেও পরিষ্কার করি, তোমাদেরও বলা হয় একটু পরিষ্কার করো যারা ছাত্র আছে, করেছো কখনো? আর কি আর কি এক্স্যাক্টলি, হইচই থেকে আলাদা লাগছে, ওইটাই শান্ত, ঠিক। হ্যাঁ ঠিক আছে। আর এটা তো নতুন পাও, এটা নতুন পাও তো, হ্যাঁ মহারাজদের নতুন দেখতে পাও তো, হ্যাঁ এইটা নতুন, এই জিনিসটা আছে। মিশনে ঢুকলে দেখবে যে সাধারণ শিক্ষা হোক বা কারিগরি শিক্ষা হোক, দেখবে একজন মহারাজ আছে, শীর্ষে মহারাজ আছে। একজন মহারাজ নেই, তুমি যদি একটু চোখ খুলে দেখো, কিছুদিন থাকো, দেখবে অনেক মহারাজরা আছে। এই মহারাজ হয়তো এখানে আছেন, অন্য জায়গায় অন্য মহারাজ আছেন, যেমন শিল্প বিদ্যালয়ে আমি আছি, আরো অন্যান্য আছে। মানে আমাদের সারদাপীঠ, এটা বেলুর মঠের বাইরে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে বিদ্যা মন্দির আছে, কলেজ আছে। তো
তারপরে মানে ডিগ্রি কলেজ, বিএড কলেজ আছে যেটা টিচার ট্রেনিং কলেজ, শিল্প বিদ্যালয়, আইটিআই আছে, জনশিক্ষায় আছে তোমরা, পলিটেকনিক আছে, তোমার সমাজসেবক আছে যেখানে চাষের কাজগুলো শেখানো হয়, গ্রামীণ কাজগুলো। এই দেখবে সব জায়গায় মহারাজরা আছে, ছাত্ররাও আছে, কেউ কেউ রেসিডেন্সিয়াল, কেউ কেউ তোমাদের মতন আসা যাওয়া করে। তো আসা যাওয়া যারা করে তারা বেশি বুঝতে পারে, কেননা তোমাদের খুব কষ্ট করে আসতে হয়। যেভাবে তোমরা আসো কি যে কষ্ট হয় তোমরাই জানো, আমাদের অনুভূতির মধ্যে একটু কমই এটা, কেন আমরা ভিতরে থাকি, আমরা এই ভালো পরিবেশের মধ্যেই আমরা আছি। মন্দিরে গেলে কেমন হয়, মন্দিরে গেলে কেমন মনে হয় কোনো মন্দিরে? সেখানেও প্রায় কিছুটা এইরকম ভাব আছে, তাই তো? তো একটা ধরো উৎসব হচ্ছে, উৎসবে কেমন লাগে? শ্রীরামকৃষ্ণদেবের উৎসবে কেউ যদি গিয়ে থাকো বা দুর্গাপুজোর সময় যদি অনুভূতি করে থাকো, কিরকম লাগে? একটা পুজোর দিনে একটু কি আলাদা আনন্দ হয়? অনেক মানুষ যখন একটা ভাব নিয়ে থাকে সেই দিনে সেই ভাবটা বেশি প্রকাশ হয়। সমষ্টি মানে আমরা একসঙ্গে যেটা করি তার পাওয়ারটা বেড়ে যায়, তাই না? তাই মনে হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের জীবনে একটি পরিবেশ তৈরি করার একটা আছে, আর এখানকার পরিবেশ, মিশনের ভিতরে পরিবেশ, আজকে বাইরে আমরা সকালবেলার বাইরে আমরা তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু সন্ধ্যাবেলা গিয়ে আমাদের জপ ধ্যান করতে হয়, সকালবেলা ওঠার পরেই আবার আমাদের জপ ধ্যান করতে হয়। তো এই করে একটা ভাইব্রেশন তৈরি হয়। যেমন একটা হাওয়ায় যেমন একটা থাকে, কখনো গরম কখনো ঠান্ডা, এরকম সব থাকে তো হাওয়ায়। আজকে কেমন একটা সুন্দর ওয়েদার আছে, হাওয়ার মধ্যে যেমন একটা চেঞ্জ হয় সেরকম ভাইব্রেশন হয়। ভাইব্রেশন, আমি যে কথা বলছি সেটা তো ভাইব্রেশনে আসছে। আমি যদি এখনই জোর করে সবাইকে শুরু করে গালাগাল দিতে শুরু করতাম, সবার মনে কেমন একটা হয়ে যেত। শব্দের একটি শক্তি আছে, সেরকম আমরা ভগবানের নাম যখন বলছি তার একটা ভাইব্রেশন হয় ভিতরে, সেই ভাইব্রেশনটা আমাদের ব্যবহারের মধ্যেও আসে। তো সেই ব্যবহার পরিস্থিতি পরিবেশটাকে তৈরি করে, এটা হচ্ছে তোমার এখানকার সিক্রেট, যে কিভাবে এখানে একটা অন্যরকম তোমাদের মনে হয়। বেলুর মঠে গেলে একটু অন্যরকম মনে হয়, দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে গেলে দেখবে চুপ হয়ে যায় সবাই, শান্তভাবে কিছুক্ষণ বসে 5 মিনিট বসে আবার বেরিয়ে যায়। 100 বছর ধরে একই চলছে, মানুষ যায় কিছুক্ষণ বসে শান্তভাবে ঠাকুরের সামনে বসে খুব আনন্দ পায়, দক্ষিণেশ্বরে এলাম, ঠাকুরকে দর্শন করলাম আর বেরিয়ে যাচ্ছি। আর সারা বছর আমি খাটছি, কিন্তু এই কোনো একটা দিন হয়তো কল্পতরু দিবসে বা কোনো একটা দিনে এসে ওই শান্তিটা আমি নিতে চাই। এগুলোকে কি বলে? ব্যাটারি রিচার্জ। ব্যাটারিটা আমাদের রিচার্জ করতে হয় মাঝে মাঝে। আমাদের যেন মনটা একটি স্নিগ্ধ একটি পুকুরের মতো, কোনো ঢেউ নেই, কিছু নেই। একটা ঢিল যদি ছাড়ো তাহলে ঢেউ উঠবে, তাই না? সুন্দর শীতকালের যে পুকুর, কোন ঢেউ নেই, কিছু নেই, চুপচাপ আছে, শান্ত আছে। একটা ঢিল ছাড়ো কি হবে? সুন্দর করে ঢেউগুলো আসবে, তাই না? ওই ঢেউ কিরকম শেপ কি হবে? গোল গোল করে গোল গোল করে বড় 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 হতে যাবে, তাই না? তারপরে আবার আরেকটা ঢিল ছোড়ো, ওখান থেকে আবার গোল 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 করে আসবে ঢেউ। আবার এই দুটি ঢেউ মিলে একটা সুন্দর একটা কম্বিনেশন, তাই না? আবার দেখবে অনেক ঢিলগুলো যদি ছুটতে যাও তাহলে বৃষ্টি যদি হয় তাও ভালো লাগে, কিন্তু অনেক ঢিল এমনি এমনি ছুটতে শুরু করে তাহলে কি হবে? ডিসঅর্গানাইজ হয়ে তুমি কিছু বুঝতে পারবে না, ওই যে ঢেউয়ের সৌন্দর্যটা তুমি নিতে পারবে না। এই মনেরও এরকম, মনের যে তুমি এটাকে সায়েন্সের ভাষায় বলে নিউরাল নেটওয়ার্ক। মনে এখানে নিউরন থাকে, আমাদের যে সার্কিটের মতন থাকে, সেগুলোর মধ্যে কম্বিনেশন করাতে হয়, একটার সঙ্গে আরেকটা জোড়াতে হয়। তুমি যেটা মনে করছো পড়ছো সেটা মনে রাখতে হয়, তাই না? এগুলো মনে রাখার জন্য তোমার পুরনোর পড়া, পুরনোর অভিজ্ঞতা, তার সঙ্গে তোমাকে লিঙ্ক করতে হয়। এই লিঙ্ক করার জন্য তোমার একটি জীবন ধারা একটি নিতে হবে। তোমরা যদি আজকে সুন্দর করে তুমি শিক্ষায় এলে বা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে কিছু শিখেই আবার ব্রেক টাইমে মোবাইল ঘাটছো, গেম খেলছো, এরকম যদি হয়, যেটা শিখলে সেটা বেরিয়ে যাবে।
তোমার মনে হবে আমি ক্লাসে ছিলাম, আমি সব শুনেওছি, আর তুমি হয়তো উত্তরও দিয়েছো সেই মুহূর্তে হয়ে গেল, কিন্তু তোমার থাকবে না, 3 দিন পরে আবার তোমার মাথায় আসবে না। তো এটা হলো মনের একটি শক্তি। তো মনের গঠনটা কিভাবে করতে হয় তার একটি ধারা আছে, সেই ধারাটা শিখতে হয়। তোর জন্য আগের যুগে আমাদের গুরুকুল বাস করতো, মানে গুরুর আশ্রমে গিয়ে থেকে যেত এবং গুরুরা তাদের মতন গঠন করতো। কিভাবে গঠন করতো? যদি গ্রামে থাকতো তাহলে বাবা মা যেমন তারা চাইতে গঠন করতো, কিন্তু যিনি গুরু হতেন তিনি জানতেন যে একটা শিক্ষা লাভ করতে গেলে কিভাবে ছেলেকে গঠন করতে হবে, সেইভাবে গ্রাম থেকে দূরে এনে আলাদা জায়গায় রেখে বিশেষ জায়গায় বিশেষভাবে গঠন করে তারপরে সমাজে পাঠিয়ে, ওটাকে বলতো সমাবর্তন, ফিরে যাওয়া, শিখে ফিরে যাওয়া। তা আজকালকার যুগে কিছুটা আমরা চেষ্টা করি মিশনে, কিন্তু সবসময় হয়ে ওঠে না, কিছুটা আমরা এইভাবেও আনি, তোমরা আসো যাও। তো তোমার মন নিয়ে কাজ, যোগ অবস্থায়, যুবা অবস্থায় তোমাদের মন নিয়ে তোমাদের হ্যান্ডেল করতে হবে। এই মন নিয়ে আজকে এইসব কথা বলবো। তুহিন যেমন বললো যে মানুষ হতে হবে, এবং মানুষ হতে গেলে কি দরকার, খুব সুন্দর সুন্দর কিছু কথা বলবো। তো এই সবসময় এটা মনে রাখতে হবে যে আমার, এটাকে আমরা বলতাম ব্রহ্মচারী আশ্রম, তারপরে গৃহস্থ আশ্রম, আমাদের মাঝখানে কিছু নেই, আহ্লাদ আশ্রম কিছু নেই, হই হই আশ্রম বলে কিছু নেই। হ্যাঁ, একটা হচ্ছে ব্রহ্মচারী, একটা হচ্ছে গৃহস্থ, তারপরে মানবব্রত, তারপরে সন্ন্যাস। এটা ভারতের ঐতিহ্য, এরকম ছিল। তো আমাদের ভারতবর্ষে যার আমরা কথা আজকে ভাবছি, এটা অনেক অনেক পুরনো, অনেক টাইম টেস্টেড, অনেক দিন চিন্তা করে 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 আমরা এইসব সিস্টেম বার করেছি, যাতে পুকুরের মতন সুন্দর করে আমাদের ঢেউগুলো এলে তার ফরমেশনটা সুন্দর হয় তোমাদের জীবনে এই সময়। আমাকে একটা কথা বলো, তোমাদের স্বামীজিকে চিন্তা করলে কি মনে পড়ে? স্বামীজির কথা এলো, অনেকে স্বামীজির কিছু কিছু পড়েছো, বা কেউ কেউ না পড়েও কিছু ধারণা করেছো, সবাই পড়েছো তা বলতে পারবো না। তো কি মনে হয় স্বামীজিকে চিন্তা করলে তোমাদের স্বামীজির কোনো একটা ভাবলে কি ভাবটা প্রথম আসে? একজন কেউ বলো বা 2-3 জন বলো, পিছন থেকে বলো কেউ। স্বামীজিকে মনে করলে কি মনে হয়? কিছু গুণ বলো, স্বামীজির গুণ বা কি মনে হয় তোমার? বলো বলুন। সুদৃঢ় পুরুষ মানুষ। হ্যাঁ, সুদৃঢ় পুরুষ মানুষ। ভেরি গুড, সুদৃঢ়, ভেরি গুড। তিনি একাগ্র, একাগ্রতা, আর সমাজের ভালোর জন্য যা করতে হয় উনি তাই করতে বাধ্য এবং বদ্ধপরিকর। বাহ, ভেরি গুড। মানে সুদৃঢ় এবং একাগ্র এবং অপরের কল্যাণ চিন্তা, সমাজের জন্য চিন্তা করছে স্বামীজি, এটাই তো? আর কেউ? আর কেউ? আর কেউ বলো, কিছু বলো, ওপেনলি বলো, ভুল হতে পারে, বলো না, কোনো লজ্জা করতে হবে না, বলো। একজনেই আমিও বলতে গেলে কি হবে? তোমাদেরও একটু বলতে হবে, বলো বলো, সামনে থেকে বলো কেউ, যে কেউ, সামনে পিছনে যে কেউ, বলো। আচ্ছা, স্বদেশ মন্ত্র তোমরা পাঠ করলে কি কি দেখলে আমাকে বলো। তোমরা স্বদেশ মন্ত্র যে পাঠ করলে, স্বদেশ মন্ত্রের মধ্যে স্বামীজির কি ভাব প্রস্ফুটিত হয়েছে বলো। জাতীয়তাবোধ, দেশের প্রতি অগাধ প্রেম। শুধু জাতীয় প্রেম না, এটাকে বলে আত্মানুভূতি, যেন তোমার রক্ত, তোমার মাংস, মানে আমারই শরীর যেন আমার দেশ, এমন ছিল না কথাগুলো? তাই তো ছিল। তারপরে শেষে কিন্তু কি বললেন? আমাকে মানুষ করো। তাহলে একটা হচ্ছে দেশপ্রেম, দেশাত্মবোধ বলতে, আরেকজন স্বামীজি গুরুভাই বলতেন এটাকে বলে দেশাত্মবোধ, দেশের সঙ্গে এত ভালোবাসা যে আত্মবোধ হয়ে গেছে, যেন নিজের শরীর মনে হচ্ছে, আপন মনে হচ্ছে। আরেকটা কি? মানুষ হওয়া, যে
মানুষ হওয়াটাই হচ্ছে সমস্ত সমাধানের ক্যাপসুল, যা বললো তুমি সেই ক্যাপসুল, যে আমাকে হে জগদম্বে, হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মানুষ করো, আমার দুর্বলতা দূর করো। স্বামীজিকে দেখলে তোমার ফিয়ারলেসনেস, নির্ভীকতার মনে পড়ে না? স্বামীজিকে দেখলে তোমার মনে হয় না, স্বামীজির ছবি দেখলে নির্ভীক মানুষ মনে হয় না? হ্যাঁ কি না? হ্যাঁ। পবিত্র মনে হয় না? মনে হয় তো? এই যে নির্ভীকতা, নিঃস্বার্থতা, তার সঙ্গে পবিত্রতা, এটি অদ্ভুত কম্বিনেশন। সত্য, ট্রুথ, পিউরিটি and perseverance. Whoever possesses these, there is no power under the world, under the sun, to stop the possessor thereof. যার এই তিনটে আছে, সত্য, পবিত্রতা এবং অধ্যবসায়, লেগে থাকার ক্ষমতা, তাকে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকাতে। যেটা ওর করতে ইচ্ছা হবে সেটা করবেই, এখন হোক পরে হোক, এটা ফলিত হবেই হবে। আমাদের এই যে যেমন যোগ ব্যায়াম, এই যোগ ব্যায়ামটা শক্তির প্রকাশের জন্য। আমাদের অনেক সমস্যার সমাধানগুলো কিসের জন্য? মানসিক দুর্বলতা কেন আসে? কিছুটা 30% বা তারও বেশি হয়তো শারীরিক দুর্বলতা, মানে আমি যেটা সংকল্প করছি করবো সেটা করতে পারছি না, কারণটা হচ্ছে শরীর যেন দুর্বল হয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু দেখবে এই যে যোগ ব্যায়াম বা রোজ কোনো ফিজিক্যাল এক্সারসাইজ তোমরা যদি করো, শরীর সুস্থ সবল হবে। বেশি করলে কিন্তু বুদ্ধির বিকাশ বেশি হবে। মিডিয়াম করতে হবে যাতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, ফ্রেশ থাকে, এই জিনিসটা দরকার। তো আজকে আমরা স্বামীজির এই ভাবটা নিয়ে কিছু আলোচনা করছি এবং আরেকটু কিছু বলবো। এটা তোমাদের কারিগরি শিক্ষার নিয়ে আমার কিছু কথাগুলো তোমরা জানতে পারবে, যদি ইউজফুল হয়, ওর জন্য যদি দরকার হয় কাজে লেগে যাবে। দেখো, স্বামীজিকে বুঝতে গেলে তোমাদের কিছুটা আমাদের হয়তো কিছু ইতিহাস বলতে হবে। যেভাবে দেখছি স্বামীজিকে অনেকে হয়তো পড়নি বা জানো নেই। স্বামীজির জন্ম কবে হয়েছিল কেউ বলো না পিছন থেকে? 12 জানুয়ারি কোন সালে? না না, 63, 1863, 1863, ঠিক আছে। 12 জানুয়ারি ঠিকই আছে, রাষ্ট্রীয় যুব দিবস পালন করা হয়। 1881 সালের দিকে উনি শ্রীরামকৃষ্ণ দেবের পরিচয়ে আসেন, অনেক আগেকার কথা। এবং শ্রীরামকৃষ্ণের কাছে থেকে তারপরে শ্রীরামকৃষ্ণ দেহ রাখেন 1886 সালে, 5 বছর পরে। এই সময়ে উনি শ্রীরামকৃষ্ণের কাছে কিছু কিছু অদ্ভুত অনুভূতি পেলেন। উনি আসলে ধর্ম পিপাসু ছিলেন, উনি ফিলসফি নিয়ে খুব পড়তেন, খুব শিক্ষার খুব মেধাবী ছাত্র ছিলেন। তখন ওনার নাম নরেন্দ্রনাথ দত্ত, কলকাতার ছাত্র, স্কটিশ কলেজ এসবে পড়তেন। ইনি আবার ভগবান আছেন কিনা এই নিয়ে খুব চিন্তা হয়, কেন আগে বিদেশিরা আমাদের দেশের ধর্মটাকে খুব তুচ্ছ করে 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 যেন বিদেশে সবকিছু ভালো এরকম একটা জায়গায় নিয়ে গেছিল। শ্রীরামকৃষ্ণের কাছে এসে উনি শুনতে পেলেন না ভগবান আছেন, এবং দেখা যায় আমি দেখাতেও পারি, কিছু অদ্ভুত কথাগুলো শুনতে 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 তারপরে ওনার জীবনের অনেক পরিবর্তন হলো, এবং উনি নিজেও তো দর্শন পেলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের মহিমাটা প্রথমে বুঝতে পারলেন। উনি দেখলেন যে আমাদের দেশের একটি মহাশক্তি আবার এসেছে। যেমন আমাদের আগে রাম এবং কৃষ্ণ এরকম সব আমরা বড় বড় মহাপুরুষদের কথা শুনেছি, বাইরে যীশু খ্রিস্ট, তারপরে অন্যান্য ধর্মের বড় বড় আচার্যগণ, তাদের কথা যেমন শুনি, সেই ধরনের শক্তির সম্মুখীন আছেন, এমন একটি মহামানবের সম্মুখীন আছেন, এরকম করে ওনার অনুভূতি হল। আর ওনার সঙ্গে আরো কিছু কিছু ছোকরা শিষ্য ছিল, মানে ইয়াং ছিল, যুবক বলতে গেলে। তারা কিন্তু ছোটবেলা থেকেই শ্রীরামকৃষ্ণের কাছে ওই ভালোবাসায় আকৃষ্ট হলেন এবং অদ্ভুতভাবে ওদের জীবন পরিণত হল। শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার আগে উনি স্বামীজিকে বলে দিয়েছিলেন, তোমাকে জগতের কল্যাণের জন্য কাজ করতে হবে, তারপরে তুমি মুক্ত হতে পারবে, তুমি তারপরে তোমার জীবনের কাজটা শেষ হলে তুমি যাবে, তার আগে যাবে না। এরা তো মহাপুরুষ ছিলেন, তো
ইচ্ছা মৃত্যু। স্বামীজি তারপরে ৮৬ সালের পর থেকে ৭ বছর ভারতে ঘুরে ঘুরে দেখছেন যে অনেক দিনের আমাদের যে বিদেশি দাসত্বের এফেক্ট, যেটা মানুষ এমন দুর্বল হয়ে গেছে আর সংকুচিত হয়ে গেছে, বাইরের দেশগুলো অনেক বিকাশ করে গেছিল, আর এখানে আমাদের অন্যভাবে আমাদের খুব কষ্ট হচ্ছিল, আমাদের কোনো আইডিয়া, নতুন আইডিয়াই নেই, আবার সংঘবদ্ধতা নেই, একসঙ্গে থাকার সেই অভ্যাসটা নেই, সব চলে গেছে। এই জন্য বিদেশি অল্পজন বিদেশিরা এসে ইংরেজদের মতন আমাদের কোটি কোটি জন মানুষকে তাদের দাসত্ব করে নিয়েছে। উনি দেখলেন যে আমাদের যে যারা উঁচু পদে আছে, ভারতের যে নেতা যাদের বলা হয় তারা, এবং যারা সাধারণ মানুষ, তাদের প্রভেদটা বড্ড বেশি। কিসের প্রভেদ? একটা হচ্ছে অনেক প্রভেদ এবং একটা হচ্ছে শিক্ষার প্রভেদ, সংস্কৃতি শিক্ষা। মানে এই যে ফ্রি ফ্লোয়িং, এখন আজকের জগতে যদি দেখো এত শিক্ষা এসে গেছে, তোমাদের মধ্যে যা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করতে পারবে, সেই জিনিসের অভাব ছিল। এইসব ভেবে উনি কন্যাকুমারী পরে ভারত পরিভ্রমণ করে করে ভারতের দক্ষিণ প্রান্তে কন্যাকুমারী আছে, সেখানে শেষে একটি শিলাখণ্ড আছে, সে তার উপরে ধ্যানস্থলে বসলেন সমুদ্রের মধ্যে। ধ্যান করে উনি ভাবেন ভারতের সমস্যার সমাধান কি হবে। তখন উনি নিজে ঠিক করলেন, আমি নিজে আমাদের যে দেশে যা দেওয়ার, আমি গিয়ে বাইরে গিয়ে আমি বিদেশ থেকে ওদের বিদ্যাটা আনবো, যাতে আমাদের দেশবাসীরা সেই বিদ্যার মধ্যে আবার ইন্ট্রোডিউস নিজেকে করতে পারে। এই যাওয়ার সময় এরপরে বিদেশে গেলেন। বিদেশে যাওয়ার সময় জামশেদজি টাটার সঙ্গে ওনার জাপানের ওনার দেখা হয়। জাপান থেকে যখন ইয়োকোহামা ক্যানাডার দিকে যাচ্ছে, মানে উনি বিদেশে আমেরিকা যাবেন কিন্তু এই দিকে ইউরোপ দিয়ে যাবেন, ওই দিকে জাপান দিয়ে গেলেন, এই পূর্ব দিয়ে গেলেন ঘুরে। তো ওনার জামশেদজি টাটার সঙ্গে দেখা হয়। উনি তখন বিদেশে যাচ্ছিলেন কিছু স্টিল, এই টাটা স্টিল আছে না, এরকম স্টিল নিয়ে কিছু মানে আনবার জন্য যাচ্ছেন। তো স্বামীজি বললেন, আপনি বাইরে কেন করছেন? আমাদের দেশে সেই টেকনোলজিটা আছে, আমাদের দেশে সেই জিনিসটা। আমাদের স্বামীজি ঠাট্টা করে বললেন, একটা মাচিস তৈরি করার তোমার ক্ষমতা নেই, তোমরা ইংরেজদের সঙ্গে লড়বে? এই জিনিসটা স্বামীজি চাইছেন তখন থেকে। দেখো ১০০ বছর আগে তখন আমরা স্বাধীনতা বলে দেশের রাজনৈতিক স্বাধীনতার কথা বলছি, স্বামীজি তখন অন্য দিক থেকে ভাবছেন। এই থেকেই মিশনে এই কারিগরি শিক্ষার উদ্বোধন হয়। এইসব ভাবনা স্বামী যখন বিদেশে গেলেন, তখন উনি শিকাগো বলে একটা শহরে নামলেন। সেই শহরে স্বামীজি পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে যোগদান দেবেন, সেই ১৮৯৩ সাল সেপ্টেম্বর মাস। সেই সেপ্টেম্বর মাস কি জন্য এই পার্লামেন্ট অফ রিলিজিয়ন অনুষ্ঠিত হচ্ছিল? আমেরিকা আবিষ্কার করার পরে ৪০০ বছর হয়। আমেরিকা আগে কেউ জানতো না। কলম্বাস বলে একজন ছিল, সে ইউরোপ থেকে ভারতকে সন্ধান করতে গিয়ে ও ভাবলো পৃথিবী যদি গোল হয় তাহলে আমি পশ্চিমে গিয়ে আমি পূর্বে চলে আসবো। সেইভাবে ভেবে ও গেল, কিন্তু সে ভারতকে পেল না, তার আগে কিছু পেয়ে গেল। ও ভাবলো ওটাই ভারত, ওই জন্য ওটাকে ওয়েস্ট ইন্ডিজ বলে এখন বলা হয়, ইন্ডিয়া থেকে ওয়েস্ট ইন্ডিজ নাম আছে। তো সেই ৪০০ বছর 1493 থেকে 1893, ৪০০ বছর হওয়াতে এই অনেক অনুষ্ঠান হচ্ছিল। বলার উদ্দেশ্য এটা, তখন আমেরিকা তার যে উন্নতি হয়েছে সেটা প্রকাশ করছিল, তার যে বিজ্ঞান, তাদের টেকনোলজি, তাদের শিক্ষা, সব কিছু। তার সঙ্গে একটি সমস্ত পৃথিবীর ধর্মগুলোকে এক জায়গায় এনে তাদের একটি পার্লামেন্ট করবে বলে। এইবারে এই পার্লামেন্টে যেতে গিয়ে স্বামীজি দেখলেন তখনকার বিজ্ঞান, টেকনোলজি। তখন এডিসনের নাম শুনেছো তোমরা, যে বাল্বের আবিষ্কার করলো? এডিসন, টমাস আলভা এডিসন। আর এসি কারেন্ট, এই যে আমরা যে কারেন্ট পাচ্ছি এটা এসি কারেন্ট। প্রথম তখনই নিকোলা টেসলা বলে একজন ছিলেন, তিনি এসি কারেন্টটা তখনই আনিয়েছিলেন, মানে ওরা প্রথম আবিষ্কার করলো যে এই যে মোটর থেকে কারেন্ট, মোটর ঘুরিয়ে এসি কারেন্ট তৈরি করা যায় বলে। এই দুজনের মধ্যে লড়ালড়ি চলছিল এবং পার্লামেন্ট অফ ইন্ডিয়ানে এই ওয়েস্টিং হাউস বলে যার সঙ্গে টেসলা ছিল, সে ওর যে লাইট ফাইট দেওয়ার কন্ট্রাক্টটা নিল। তখন স্বামীজি এই উন্নয়ন এইসব দেখে খুব অবাক হয়ে গেল, বড় বড় বিল্ডিং, বিশাল লাইট, এসব দেখে পরে উনি ভিতরে নিজে নিজে ভাবছেন আমাদের দেশের কি অবস্থা হয়ে গেছে। ওই জন্য উনি এই দেশের জন্য তখন থেকে ভাবছেন এবং ওখানে কিছু কিছু কলেজগুলো থেকে
যেখানে কারিগরি শিক্ষা হয়। তো ওইখানে কি মেথড ইউজ করে, তো তোমরা শুনেছো হয়তো হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট, মস্তিষ্ক, হাত এবং হৃদয়, তিনটেরই একসঙ্গে ডেভেলপমেন্ট হতে হবে, একটা দিয়ে করে দিলে হবে না। আমাদের দেশে কীভাবে ছিল, তখন ব্রিটিশরা ছিল, তো ওদের অফিসে ক্লার্ক দরকার ছিল, ওরা কিন্তু শুধু ডিগ্রি কোর্স ছিল, টেকনিক্যাল জ্ঞান দিত না, কোনো ইউনিভার্সিটি খুলতে দিত না। ওই জন্য টাটাকে খুব কষ্ট করে প্রথম ইউনিভার্সিটি করতে হবে, সায়েন্স ইউনিভার্সিটি, আমেরিকা, ব্যাঙ্গালোরে, ভারতে, কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করছিল না। স্বামীজির শিষ্যা নিবেদিতা খুব কষ্ট করে অনেক কিছু সাহায্য করেছে এইসব ব্যাপারে। তো তোমার স্বামীজির দেখো মূল কথা কি বলতে আছে, স্বামীজির চিন্তাধারাই আলাদা। স্বামীজি তোমাদের আদর্শ যখন হচ্ছেন, তোমরা এই যে পারিপার্শ্বিক যে গণ্ডগোল, অনেক রকম সমস্যা, এর থেকে একটি আলাদা লেভেলে স্বামীজি নিয়ে যাচ্ছে। স্বামীজি বলছেন একতা, একত্র থাকো, ঝগড়া বিবাদের মধ্যে যেও না, এটা বলছেন স্বামীজি। উচ্চ চিন্তা করো, মানুষকে শিক্ষা দিতে চেষ্টা করো এবং মানুষকে একসাথে রাখতে চেষ্টা করো। আমরা সব এক ধর্মের, বিভিন্ন ধর্ম হলেও সে বিভিন্ন মত, কিন্তু যত মত তত পথ। আচ্ছা, তো এই স্বামীজির কিছু কিছু ধারণা আছে যেটা আমাদের নিতে হবে। স্বামীজি বলছেন মনের বেদান্তটাকে আমরা এখন ব্যবহার করে, মনে কি হতো, স্বামীজি বলছেন সাধুরা বেদান্তের কথা চিন্তা করতো, আত্মার কথা চিন্তা করতো। স্বামীজি বলছেন আমি এসেছি মনের বেদান্তটাকে সবার মধ্যে ছড়িয়ে, কেন আত্মা হচ্ছে অনন্ত শক্তি আমাদের ভিতরে আছে। এই ব্যাপারটা কেউ আগে শুনেনি, বিভিন্ন দেশে এই ভারতের এই ঐতিহ্যটা কেউ শুনেনি। ভারতে বলছেন স্বামীজি যে সমস্ত পৃথিবীতে একটি ভারতের কিছু দেনা আছে, ভারত কিছু দেবে, আত্মার কথাটা শোনাবে, ত্যাগের কথাটা শোনাবে, এটা না হলে পৃথিবী থাকতে পারবে না। এতটা মহত্বপূর্ণ দেশ ভারত, এবং এমন দেশের আমরা নিবাসী, এটা মনে রাখতে হবে, গর্ব বোধ করতে হবে। এবং সেই শুধু অপরকে দেওয়া নাই, নিজেকে বললো যে বি অ্যান্ড মেক, নিজেকে তার কিছুটা অনুভূতি করতে হবে। পড়াশোনার সময় তোমাদের নিজেকে মনে করতে হবে যে আমি আত্মা। স্বামীজি বলছেন একটি ছাত্র যদি নিজেকে আত্মা মনে করে, সে ভালো ছাত্র হতে পারবে। একটি জেলে যদি ভালো মনে করে যে সে আত্মা, সে ভালো জেলে হতে পারবে। কেন আত্মা চিন্তা করতে গিয়ে তোমার শক্তি আসবে, অনন্ত শক্তি তোমার ভিতরে আসবে বলে তোমার একটা ভাব আসবে। তাছাড়া সমস্যার সম্মুখীন হবে, যখন খুব সমস্যা, ঝড় ঝঞ্ঝাট আসবে, সেই আত্মজ্ঞানে তোমরা দাঁড়িয়ে থাকতে পারবে, স্টেবিলিটি পাবে। কি বলে স্টেবিলিটি? তোমার এখন বাইরের টেম্পারেচার কত হবে? হ্যাঁ, 28-30 বলি। তোমার শরীরের কত টেম্পারেচার? হ্যাঁ, 37 ডিগ্রি। এই যে শরীরে একটি ক্ষমতা আছে যে বাইরে যাই টেম্পারেচার হোক, ভিতরে কিন্তু 37ই রাখে। এটাকে বলে হোমিওস্ট্যাসিস, থার্মাল হোমিওস্ট্যাসিস। মানে তোমার টেম্পারেচারটা এক থাকে, গরমে তারও বেশি যদি হয় এই 37ই থাকে। তোমার 37 1 ডিগ্রি আপ ডাউন হলে তোমাদের জ্বর হবে, তাই না? তো তোমার শরীরে যেমন ক্ষমতা আছে, মনের ঝড় ঝঞ্ঝাট ফেস করার একটি ক্ষমতা রাখতে হবে, সেইটা এই আত্মজ্ঞান থেকে আসে। ওই জন্য স্বামীজি বলছেন এই জিনিসগুলো আমাদের নিয়ে এগোতে হবে, এই জিনিস আমাদের জীবনে কাজে লাগাতে হবে। এবার সাধুরা কেন এখানে টেকনিক্যাল জ্ঞান এসব দিচ্ছে? কারণটা হচ্ছে তোমাদের নতুন পথ দেখানোর জন্য। 100 বছর ধরে আমরা দিচ্ছি। 1921 সালে রামকৃষ্ণ শিল্প বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়, কারিগরি শিক্ষা এখানে হয়। কেন সবাইকে একই যদি ড্রেস পরানো হয়, সবার একই ড্রেস তো পছন্দ হবে না। বিভিন্ন নেচার, আমাদের মন বিভিন্নভাবে গঠিত আছে, বিভিন্ন আত্মার যেমন প্রকাশ হবে তেমন আমরা এগিয়ে যেতে পারবো। যদি কেউ শুধু বলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স, মায়াস এগুলোই পড়ে তোমাকে এগোতে হবে, আমরা অনেকে ভালো পারি না, কেউ ভালো পারে, যে কাজ ভালো পারে সে তাতে এগিয়ে যেতে পারবে। আজকের দিনে সরকার কি করেছে, এতগুলো কারিগরি শিক্ষার কোর্সগুলো চালিয়ে আমাদের চেষ্টা করছে যে আমাদের যেমন আইটিআইতে 80টা প্রায় কোর্স আছে। শর্ট টার্ম কোর্সে তো 200-র মতো করবো, তারও বেশি। যত যা বিদ্যা তুমি চাও, এখন সরকারের কাছে তুমি পোর্টালে গেলেই দেখবে সেই বিদ্যা তোমার আছে। যে কোনো বিদ্যা তোমার পছন্দ, সেই বিদ্যা করে তুমি এগোতে পারবে। এটা হচ্ছে আজকের কারিগরি বিদ্যা।
কিন্তু কারিগরি বিদ্যার সাথেও এই যে তোমার আত্মবিশক্তি দরকার, যে বিশ্বাস দরকার যে আমি পারবো এবং আমি করব, এটা ঠিকঠাক করব। আমার মনের মধ্যে সেই সংযম আনতে হবে, যাতে আমি দুদিনে ভাবলেই যে কারিগর হয়ে যাব তা হতে পারে না। এটাকে শিখতে হবে, ধীরে 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 আয়ত্ত করতে হবে। স্লোলি শিখতে 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 একদিন আসবে। প্রথমে তুমি হয়তো এখন 6 মাস কোর্স করছো, তারপরে তোমাকে কারোর কাছে গিয়ে আর একটু ঘাটতে হবে, ফিল্ডে গিয়ে ঘাটতে হবে কিছুদিন, তার সঙ্গে পড়াশোনা যেটা করেছো এটা মিলাতে হবে, আসলে কাজ করতে হবে। তুমি এখন ধরো রেফ্রিজারেশন শিখছো, এখানে একরকম শিখছো, কিন্তু ফিল্ডে গেলে আসল সমস্যাটা কি হবে তুমি বুঝতে পারবে। এই করতে করতে তোমার একটা ন্যাক এসে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তোমার যে স্বামীজি বলছেন, এডুকেশন ইজ নট দি অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইউ পুট ইনটু ইওর ব্রেন। তুমি যতটা কতগুলো তত্ত্ব তুমি ঢুকালে সেটা শিক্ষা হয় না, 5টা ঠিক ঠিক ঢুকাও সেটা হলো শিক্ষা। তো তাতে জীবন গঠন হবে, চরিত্র গঠন হবে এবং মানুষ হবে, এমন শিক্ষাটাই শিক্ষা স্বামীজি বলছেন। তো তোমার এইভাবে শিক্ষায় হতে হবে। তোমাকে আবার ভাবতে হবে যে যখন আমি কাজ করবো, আমি শিক্ষার ব্যাপারে এখন আসছি, কাজ করবো আমি সৎভাবে কাজ করবো কিনা। আমি বললাম একটা, করলাম একটা রিপেয়ার করতে দিল, আমি কিছু একটা জোগাড় করে ছেড়ে দিলাম, ঠিকঠাক করলাম না। আমার যখন কাজ করব, পারফেক্ট কাজ করব, হয়তো আমি বেশি টাকা নেব, কিন্তু কাজটা ঠিক ঠিক কাজ করবো। আমাদের রামকৃষ্ণ মিশনে আগরতলায় একটা গ্রুপ করেছে, যারা আইটিআই করে, কিছু রেফ্রিজারেশন ছেলেদের, ওখানে বেশি ইন্ডাস্ট্রি নেই, তো মহারাজ কি করলেন, এদেরই একটা কোম্পানি খোলালেন 5 জন। এরা গিয়ে বাড়িতে রিপেয়ার হলে, ফ্রিজ হোক, রেফ্রিজারেটর হোক, কিছু হোক, বাড়িতে গিয়ে রিপেয়ার করে আসবে। ও একটা অ্যাপ করে দিল, কম্পিউটারে অ্যাপ করে দিল, সেই কম্পিউটার অ্যাপ নিয়ে কমপ্লেন্ট এলেই ওরা ঠিক পৌঁছে যাবে, এই 5 জনের মধ্যে একদিন পৌঁছে যাবে, সেটা তারা কাজ করে দেবে। একটু বেশি হতে টাকা লাগবে, কাজ পাক্কা কাজ, খুব সাকসেসফুল, এবং অন্যান্য জায়গা থেকে ওদের ডাক পড়ছে। এই হলো তোমার কারিগরি শিক্ষা। তো তোমাদের এই সব করতে গিয়ে তোমাকে এন্টারপ্রেনারশিপ, মানে আমি নিজের বিজনেস করতে পারবো, এরকমও হতে পারে। এই যে ধারণা আনতে হবে, নিজে কিভাবে বিজনেস করতে, কিভাবে মার্কেটিং, সেল কিভাবে করতে হয়, এগুলো ধারণা রাখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কিছুটা কমিউনিকেশন স্কিল জানতে হবে, কিভাবে আমি কথাবার্তা বলবো সেগুলো জানতে হবে। তোমার অকুপেশনাল সেফটি জানতে হবে, মানে তোমার সেফটি, যে কাজ করার সময় আমি কি কি সতর্কতা নিয়ে কাজ করবো। আমি উঠে গেলাম, অ্যাক্সিডেন্ট করলাম, ভুলভাল করলাম, কোথাও তার এমন জায়গায় লাগালাম যে আমারই শখ লাগলো, আমি বললাম, অন্য কারোর ক্ষতি হলো, এরকম। টেকনিক্যাল শিক্ষা কিন্তু সহজ নেই। তো বলার উদ্দেশ্যটা হচ্ছে পুরো মন দিয়ে করতে হবে, পড়াশোনা কিছুটা জানতে হবে। যখন তুমি আজকে নতুন যাবে, একটা কাজ করতে যাবে, আজকে তুমি এখানে একটা শিখেছো, কিন্তু কাজের জায়গায় জিনিসটা আলাদা। তুমি একটা ইলেকট্রনিক্সের কিছু একটা রিপেয়ারিং এর শিখছো, বা কোনো মোবাইল রিপেয়ারিং শিখেছো, কিন্তু যখন যাবে দেখবে সেই জিনিসটা আলাদা। কিভাবে পুরোপুরি আলাদা হয় না, ওইটা ওর ম্যানুয়াল দেখলে মিলিয়ে নিতে পারবে। তো ম্যানুয়াল কিভাবে পড়তে হয় সেটা তোমার জানতে হবে। কেমন তুমি তারপরে কাজটা কিভাবে করবে সেটা তোমাকে প্ল্যানিং করতে হবে, প্রসেস কিভাবে হবে সেটা, এবং ট্রাবল শুটিং জানতে হবে, কিভাবে সে ভুল কি হয়েছে সেটা কিভাবে বার করবো, এইগুলো জেনে তারপরে ডকুমেন্টেশন করতে। তুমি যে কি কাজ করেছো এবার একটু লিখে দেওয়া, যে আমি কি করে এসেছি, যাতে তুমি কালকে তো তুমি হয়তো যাবে না, অন্য কেউ যাবে, সে জানবে না কি হবে, ততক্ষণ না তুমি কিছু লিখিত হবে। তো দেখো, এটি কারিগরি শিক্ষায় তুমি নিজেকে কিন্তু তৈরি করতে পারবে, কিন্তু কতগুলো গুণ লাগবে, আর সময় দিতে হবে এবং লেগে থাকতে হবে। তুমি যদি মনে করো যে আমি হালকা ভাব নিয়ে আমি এগুলো করবো, হবে না। স্বামীজি বলছেন আদর্শটা পৌঁছানোর মতন রাখতে হবে, যাতে আদর্শে পৌঁছতে পারি। খুব উচ্চ আদর্শ রেখে নিলে আমি পৌঁছতেই পারবো না। কারিগরি শিক্ষা হচ্ছে পৌঁছানোর মতন আদর্শ, কিন্তু অত সহজ নেই যে এমনি লাড্ডুর মতন খাবে। তোমাকে খাটতে হবে, সেই জায়গায় দাঁড়াতে হবে, তবে গিয়ে হবে, কিন্তু কিছুদিন লেগে থাকতে হবে। অনেকে ইন্ডাস্ট্রিতে আমাদের কাছে আসে, ছেলে নিতে আসে, ওরা কি চায় জানো? ওরা চায় না যে ছেলে কিন্তু খুব বুদ্ধিমান, খুব সব ফার্স্ট ক্লাস ছেলে, ওরকম চায় না। ওরা চায় বাধ্য ছেলে, ভদ্র ছেলে, বাধ্য ছেলে, ওর বেসিক্স ঠিকঠাক থাকবে, আসল জিনিস ভিতটা ঠিক থাকবে। তোমরা এখানে যেটা পাবে শিক্ষা, প্রথম শিক্ষা যেটা পাও সেটা হচ্ছে ভিত। ব্যবহার কেমন হবে, তোমার বেসিক নলেজ কেমন হবে, এইগুলোই